জিন আপেলটি সাথে সাথে খেয়ে নেয়। এটা দেখে স্নেক গার্ল অনেক বেশি রাগ করে আর সে এখান থেকে চলে যায়। তখন মু বলে সে এখান থেকে চলে গেল কেন? তখন জিন বলে এটা আমি কিভাবে বলবো বলো, আমি তো জানি না সে এখান থেকে কেন চলে গেল। তখন সে বলে তার সাথে কি তোমার কোনো রিলেশন রয়েছে? তখন সে বলে আরে না, তোমাকে না একবার বলেছি এই মেয়ের সাথে আমার কোনো রিলেশন নেই। তার বাবার সাথে আমার শত্রুতা রয়েছে বিজনেস নিয়ে, যার কারণে তার সাথেও আমার কোনো ভালো সম্পর্ক নেই। হ্যাঁ, সে চায় আমার সাথে রিলেশনে যেতে, কিন্তু আমি যাইনি। তোমাকে আমি বারবার একই কথা বলেছি, আর কতবার তোমাকে একই কথা বলতে হবে? তারপর সে এখান থেকে চলে যায়। তখন মো চলে আসে কার রেসিং ক্লাসে। সে যখন ক্লাসে আসে তখন সে মোটামুটি ভালোই রেসিং করছিল আর তার রেস সবার অনেক ভালো লাগে। এদিকে আমাদের চিনচিনকে দেখানো হয় আর চিনচিনের স্কুলের রেজাল্ট দিয়েছে। চিনচিন তেমন ভালো রেজাল্ট করতে পারেনি, তাই সে তার সাথের কারো কাছ থেকেই সাইন নেওয়ার জন্য এসেছে, কারণ তার বড় ভাই সাইন দিবে না। আর বাবা মাকে বলেও বাবা মা বকাঝকা করবে। তখন তাদের মধ্যে একজন সাইন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন তাকে বলা হয় যে না, তুমি এখন সাইন দিও না, জিন জানলে অনেক বেশি খারাপ হয়ে যাবে। তখন জিন চলে আসে আর সে মার্কশিট দেখে বলে আচ্ছা, এগুলোর আনসার তো অনেক বেশি সহজ ছিল, তাহলে তুমি কেন দিলে না? তখন সে বলে আমি ভুলে গিয়েছিলাম। তখন তার ভাই চিনচিনকে বুঝিয়ে বলে দেখো, যদি তুমি কোনো আনসার না পারো তাহলে আমার কাছে চলে আসবে, কিন্তু পড়ালেখায় গাফলতি করবে না। একথা বলে সে সাইন দিয়ে তার বোনকে এখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে আমাদের মুখে দেখানো হয় যে কিনা সানলি এর জন্য ড্রিঙ্ক করছিল। সে এখানে আসবে তাই সে তার জন্য অপেক্ষা করছিল। তখন তার কাছে লি আসে আর বলে তুমি যে জুসটি কিনেছো এটা একদমই ভালো না, আমি তোমাকে ভালো জুস কিনে দিচ্ছি। তারপর সে তাকে একটি ভালো জুস কিনে দেয়। তখন সে বলে এখানে কেন এসেছো? সে বলে আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছি। তখন সে বলে তোমার ওই বন্ধু যে কিনা পিঙ্ক ট্রাক চালায়? তখন সে বলে হ্যাঁ। বলে তাকে বলো একটি ঠিকানার কথা, ওই ঠিকানায় আমি তোমাকে পৌঁছে দিব। তারপর সে তার গাড়ির সাথে তার বন্ধুদের গাড়ি নিয়ে সে একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়, যেই জায়গায় সানলি চলে আসবে। তারপর আমরা দেখতে পাই এখানে সানলি আর লিয়ের মধ্যে একদম ভালোভাবেই ফাইট হবে। সানলাই তো ঠিকঠাকভাবে গাড়ি চালাতে পারতো না, এটা এখানের কেউই জানতো না। তবে সিসি ক্যামেরায় তারা দেখতে পারে সানলাই ভালোভাবে গাড়ি চালাতে পারছিল না। তখন সে এসে তাকে বলে আচ্ছা, তুমি যেহেতু গাড়ি ড্রাইভই করতে পারো না তাহলে এখানে কেন এসেছো? সে আসলে এখানে প্রফেশনাল সাজতে চায়, কিন্তু সে তো পারে না, সবাই জানে। সে গাড়ি নিয়ে কিছু আগে গেলেই তার গাড়ি একদম বাঁকা হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট করে বসে। তারপর সে তার টুপিটি নিয়ে নেয়। তখন সে বলে যে এই টুপিটি তো আমার নয়, আমার বন্ধুর, তাহলে তুমি নিচ্ছ কেন? তখন সে বলে আমি খুব ভালো করেই জানি ওই দিন রেসে তুমি ছিলে না, তুমি হলে এরকম হতো না। তারপর সে এই ক্যাপটি নিয়ে অন্যদিকে চলে যায়। মু তখন চলে আসে সানলির কাছে। তখন সে সানলিকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছিল। তখন সে বলে কি আর হবে, এখানে সে আমাকে সন্দেহ করছে। ওই দিন মনে করেছিল রেসে আমি ছিলাম, কিন্তু রেসে তো আমি ছিলাম না, আর আমি তো কার চালাতেও পারি না। তখন সে বলে আচ্ছা, আমি কার চালিয়ে নিব। তারপর তারা একটি দোকানের সামনে আসে, দুইজনই কেক কেনার জন্য থামে। তখন সে বলে আচ্ছা, কেকে কিরকম ক্রিম দিব? তখন সে বলে ক্রিমের প্রয়োজন নেই, তুমি তো খুব ভালো করেই জানো জিন ক্রিম পছন্দ করে না, যার কারণে আমরা ক্রিম ছাড়া কেকই নিব। তখন সে বলে আচ্ছা আমি জানি, তাই নিয়ে নাও। এদিকে আমাদের লিকে দেখানো হয়, লিন দূর থেকে তাদেরকে দেখছিল আর মুস্কি হাসছিল। এটা কেন আমরা বুঝতে পারি না। এদিকে সানলের কাছে সবাই আসে, আসলে মেয়েরা তার পিঙ্ক গাড়ির কারণে তার সাথে পিকচার উঠায়। মু তখন তাকে বলে আচ্ছা সানলি, তোমার চুল এত বড় কেন? তুমি চুলগুলো যদি কেটে ফেলো তাহলে তোমাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগবে। পরদিন সে গ্যারেজে আসে চুলগুলো অনেক ছোট ছোট করে। গ্যারেজে থাকা সবাই যখন জিজ্ঞাসা করে আচ্ছা তোর চুল কোথায় গেল, তখন সে বলে কেটে ফেলেছি বস, চুল কাটার পর আমাকে কেমন লাগছে বলো তো, হ্যান্ডসাম লাগছে তো? তখনই মু এখানে চলে আসে। মন তো তাকে দেখে চিনতেই পারে না, বলে আরে ইয়ার, তোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি কোনো সুপারস্টারের সামনে দাঁড়িয়ে আছি। সে আসলে তাকে পাম দিচ্ছিল। তখনই এখানে জিন চলে আসে আর বলে কি হচ্ছে, তোমাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছিল? তখন সে বলে আমি বলেছিলাম তাকে চুল কাটার জন্য, সে চুল কেটেছে, এখন তাকে দেখতে ভালো লাগছে। মো তার পিছে পিছে আসে। তারপর সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা, আমি শুনেছি সানলির কাছ থেকে তুমি আমার বিষয়ে অনেক কিছু জানতে চাও, এত সব কেন জানতে চাও? তখন সে বলে কই, আমি তো তেমন কিছু তার কাছ থেকে জানতে চাইনি, আর যা জানতে চেয়েছি সবকিছু নর্মাল। তখন সে বলে কি কি জানতে পারলে? তখন সে বলে যে
তেমন কিছু তো জানতে পারিনি, তবে চেষ্টা করেছিলাম কিন্তু জানা হয়নি। জিন বলে, তুমি খুব ভালো করেই জানো আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। না আমরা চাচাতো ভাই বোন, না আপন ভাই বোন। আমরা শুধু ছোটবেলায় একসাথে কিছুদিন থেকেছিলাম। তোমার বাবা আমাকে অ্যাডপ্ট করে নিয়ে এসেছিল আমার বাবা মারা যাওয়ার পর। তাছাড়া কি আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? আর তুমি কেন এখন আমার এত কাছে আসো? তুমি কি আমাদের মধ্যে কিছু হোক এটা চাও? তারপর এখান থেকে অনেক বেশি ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সে দৌড়াতে দৌড়াতে বাহিরের দিকে চলে যায়। সানডে তাকে ডাকে কিন্তু সে কিছুই শোনে না। এদিকে আমরা চিনচিনের মাকে দেখতে পাই যে কিনা হিসাব কিতাব করছিল। আর তার বাবা একদম ড্রিঙ্ক করে মাতাল হয়ে পড়ে থাকে। তখন এখানে খাবার খাওয়ার জন্য লিন আসে। তখন চিনচিনের মা বলে যে, জিন তুমি তাকে কিছু খাবারগুলো দিয়ে দাও, কারণ আমি একটু বিজি হিসাব কিতাবের কাজে। তখন সে বলে আচ্ছা দিয়ে দিব। তখন লিন খাবার খেলে তার কাছে অনেক লবণ মনে হয়। সে খাবারটা খেতে পারে না। তখন সে জিনকে ফ্রাইড রাইস খেতে দেখে আর বলে যে আমাকে কি এটা বানিয়ে দেওয়া যাবে, কারণ আমি এই খাবারটা খেতে পারছিলাম না। তারপর জিন তাকে ফ্রাইড রাইস বানিয়ে দেয় আর বলে খাবার খেয়ে এখান থেকে চলে যাও। তখন সে বলে আমি তোমার সাথেই দেখা করার জন্য এসেছি, এই কেপটি তোমাকে ফেরত দেওয়ার জন্য। তখন সে বলে ধন্যবাদ। লিন বলে আমি জানতাম না ওই দিন কম্পিটিশনে তুমি ছিলে। যদি জানতাম তাহলে আর এমনটা হতো না। প্রথম দিন আমি তোমাকে বক্সিং ম্যাচে দেখেছিলাম। তুমি যখন জিতলে তখন আমি দ্বিতীয় ম্যাচ রাখি। কিন্তু তুমি দ্বিতীয় ম্যাচটি ঠিকঠাকভাবে অংশগ্রহণ করলে না। চলে গেলে মাঝ রাস্তায় রেখে। এটা কি তুমি ঠিক করলে? তখন সে বলে দেখো এটা সিচুয়েশনের কারণে হয়েছে, আমি কিছু করিনি। তখন সে বলে তোমার বন্ধুর সাথে তোমার একটি ম্যাচ রেখেছি। তখন জিন বলে যে ও তো ভালোভাবে ড্রাইভই করতে পারে না, তাহলে ওর সাথে আমি ম্যাচে খেলে কি করব? আর অলরেডি লিয়ানকে আমি হারিয়ে দিয়েছি। তখন সে বলে তুমি লিয়ানকে হারিয়েছো একবার, আমাকেও হারিয়েছো একবার। তুমি লিনকে হারিয়েছো, এটা তোমার জন্য অনেক বড় কিছু। তাই আমি তোমাকে বলে রাখি যে তুমি আমার সাথে কাজ করো। তারপর সে ফ্রাইড রাইস খেতে থাকে। তারপর সে গাড়ি ড্রাইভ করে এখান থেকে কোথাও চলে যায়। সিন পরিবর্তন হয়। আমরা জিনকে দেখতে পাই ওই সিক্রেট লোকটির সাথে। তখন তাকে বলা হয় যে তুমি যদি ভালোভাবে রেসটি খেলতে পারো আর জিততে পারো তাহলে তোমাকে একটি প্রাইজ দেওয়া হবে। তখন সে বলে ওই দিন তো আমি আমার লাকের কারণে ৩ নাম্বার হয়েছিলাম বা থার্ড পজিশনে ছিলাম, কিন্তু লাক যদি খারাপ হতো তাহলে এটাও পারতাম না। তারপর সে চলে যায় তার বাবার সাথে কথা বলতে, কারণ তাকে যে কোনো বিনিময়ে জিততে হবে। আর তাকে যদি জিততে হয় তাহলে তাকে তো ট্রেন করতেই হবে, তাই না? তখন সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা গাড়ির রেসে কিভাবে জেতা যায়? তখন সে বলে তোমাকে নিজের শরীরের অংশ তোমার গাড়িকে মনে করতে হবে। তারপর তোমাকে ড্রাইভ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাবধানতার সাথে সব কাজ করতে হবে। যদি তুমি অসাবধানতা বজায় রেখে কাজ করো তাহলে তোমার কোনো কিছুই হবে না। দেখো আমি তোমাকে বলে রাখি সবকিছুই মনের বিষয়। তখন সে বলে আচ্ছা আমি আসি। তখন বাবা তাকে অল দ্য বেস্ট বলে এখান থেকে চলে যেতে বলে। এদিকে মুখে দেখানো হয় যে কিনা একা একা বসে বসে কিছু একটা চিন্তা করছিল। তখন সানরে জিজ্ঞাসা করে আচ্ছা জিন মুখ কেন এখন আর এখানে আসে না? তখন সে বলে এই বিষয়ে আমি কিভাবে বলবো যে মুখ কেন আসে না? আমি তো জানি না মুখ কেন আসছে না। তখন সে বলে একটু খোঁজ নিয়ে দেখতে পারি। তারপর সে যখন তার বাবার কাছে আসে তখন তার বাবাও সেম প্রশ্ন করে আচ্ছা এখন মুখ কোথায় থাকে? মুখে তো দেখাই যায় না, না তোর গ্যারেজে না বাসায়, সে কোথায় থাকে এটাও আমি বুঝতে পারছি না। তখন জিন বলে যে আচ্ছা বাবা তুমি খাবারগুলো দিয়ে দাও, আমি ডেলিভারি দিয়ে আসছি তারপর কথা বলবো। তাই সে ডেলিভারি করার জন্য নিয়ে চলে যায়। আর যেই লোকটি অর্ডার করেছিল ওই লোকটি তাকে কল করে বলে যে দেরি করো না, আমি চলে যাব এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে আসো। তারপর সে তাড়াতাড়ি নিয়ে দিয়ে আসে। এদিকে আমাদের মুখে দেখানো হয় যে কিনা ঘুমিয়েছিল। সে স্বপ্নে দেখতে পায় তারা দুইজন একটি সুইমিং পুলে অনেক রোমান্টিক সময় কাটাচ্ছে। এগুলো দেখে সে অবাক হয়ে যায়। তার যখন স্বপ্ন ভাঙে তখন সে অবাক হয়ে বসে থাকে আর বলে যা এগুলো স্বপ্ন ছিল, আমি তো বাস্তব মনে করেছিলাম। আর তার ওই দিনের কথা বারবার মনে পড়তে থাকে। তারপর সে মনে মনে ভাবে এইভাবে যদি আমি তার কথা চিন্তা করতে থাকি তাহলে তো আমি পাগল হয়ে যাব। তার সামনে আমি কিভাবে দাঁড়াবো, নিজেকে কিভাবে তার সামনে প্রেজেন্ট করব। তার সামনে গেলে আমি না জানি কি আচরণ করে বসি। এইসব চিন্তা করে তার সকাল হয়ে যায়। বলে কি করলাম আমি, সকালই হয়ে গেল। তারপর সে তার ক্লাসে চলে যায়। ক্লাসে ফান্নাও নামের একটি ছেলে থাকে যে কিনা তার পিছু করতে শুরু করে। মানে জোর জবরদস্তি করে এক টাইপের কথা বলা আছে না, ওই টাইপের কথা বলার চেষ্টা করে। কিন্তু সে তাকে পাত্তাই দেয় না। তখন ক্লাসে টিচার চলে আসে। ক্লাস শেষ হওয়ার পরও সে তার পিছু ছাড়তে চায় না।
তখন সে চিন্তা করে তার বান্ধবীকে জিজ্ঞাসা করবে ছেলেটি আসলে কে। বান্ধবীকে কল করলে সে জানায় সে প্রতি বছরই এক্সাম দেয়, কিন্তু এক্সামে ফেল করে। ঘটনা হচ্ছে সে অনেক বড় লোকের ছেলে, যার কারণে তার টাকার অভাব নেই। তখন সে চিন্তা করে তার হাত থেকে বাঁচতে হবে, তাই ওয়াশরুমের জানালা দিয়ে সে এখান থেকে পালিয়ে যায়। বের হওয়ার সাথে সাথেই সে জিনকে দেখতে পায়। জিন আসলে একটি ছেলের সাথে কথা বলছিল, যেই ছেলেটির হাতে একটি ব্যাগ ছিল। ব্যাগে কিছু জিনিসপত্র ছিল, ওইগুলো চেক করে সে নিজের কাছে রেখে দেয়। আর লোকটিকে সে কিছু টাকা দিতে চায়, লোকটি টাকা রাখতে চায় না, বলে না আপনার জন্য আমি কাজ করছি, এটা আমার কাছে অনেক বেশি, আর কিছু লাগবে না। এদিকে ফানলি তার কাছে আবার চলে আসে। তখন সে বলে দেখুন, আপনি আমার সিনিয়র, আমি আপনার জুনিয়র, আমাদের মধ্যে যতটুকু কথা বলার প্রয়োজন ছিল অতটুকু বলা শেষ। এখন কেন আপনি আমাকে ডিস্টার্ব করছেন? এই কথা বলে সে জিনের কাছে চলে যায়। জিনকে গিয়ে সে বলে আচ্ছা তুমি কি আমাকে নেওয়ার জন্য এসেছো? তখন ওই ছেলেটি বলে আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। এই কথা বলে ছেলেটি চলে যায়। জিয়ান তখন বলে আচ্ছা চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। তখন সে তার গাড়িতে ওঠে আর তার মনে অনেকগুলো প্রশ্ন আসে। আসলে সে কি ধরনের মাল ডেলিভারি করে? এগুলো কি অবৈধ কোনো কিছু? তখন সে তাকে বলে আচ্ছা এই লোকটি যে তোমাকে কিছু জিনিসপত্র দিয়ে গেল ব্যাগের ভিতর, এগুলো কি ছিল? তখন সে বলে আর কোনো প্রশ্ন আছে? তখন সে বলে না, এটা আগে বলো। তখন সে বলে তোমার সাথে যে ছেলে ছিল ওই ছেলেটিকে। তখন মু বলে ক্লাসমেট। সে মনে মনে ভাবে আমি কি প্রশ্ন করলাম আর কি উত্তরই পেলাম। তারপর আমরা মুখে দেখতে পাই যে কিনা গ্যারেজে ছিল। সানলি তার পিছন থেকে এসে বলে আরে এখানে কে এলো হুট করে, এতদিন তুমি কোথায় ছিলে? তখন সে বলে আমি আশেপাশেই ছিলাম, কিন্তু কাজের কারণে আসতে পারিনি। তখন সে বলে তোমার ক্লাস কেমন যাচ্ছে? সে বলে ভালোই যাচ্ছে। তখন আবার মু বলে জিন কোথায়? সে বলেন জিন তো সকালবেলায় উঠে কোথাও বেরিয়ে গিয়েছে, সে কোথায় আমি জানি না। তখন সে বলে তুমি কেন এসেছো? সে তখন বলে আসলে আমি কুকুরটিকে দেখতে এসেছি। সানলি বলে হ্যাঁ, কুকুর দেখতেই আসবে, আমাদের আর দেখতে আসবে না। সানলি তখন বলে আচ্ছা যদি তুমি মনে করো জিন তোমার উপর রেগে যায় তাহলে তুমি কি করবে? আসলে জিন আশেপাশেই ছিল, সে জানতো জিন আশেপাশে, তাই সে এমন প্রশ্ন করে। তখন মো বলে আর কি করব? তাকে রাগ ভাঙানোর অনেক চেষ্টা করব, যেভাবে তার রাগ ভাঙানো যায় ওইভাবেই রাগ ভাঙাবো, দরকার পড়লে ডান্স করব। তখন সানলি বলে সত্যি তুমি ডান্সও করতে পারো? তখন সে বলে হ্যাঁ। তখন সে জিনকে ডাক দেয় আর বলে নিচে নেমে আসো, সে তোমার জন্য ডান্স করতেও রাজি আছে। তখন জিন বলে আচ্ছা তাহলে ডান্স করা শুরু করে দাও। মো বলে আমি এমনিতেই বলেছিলাম আমি ডান্স করব, আমি ডান্স পারি, আমি চলে যাচ্ছি। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আর এদিকে জিন মুস্কি হাসে আর মনে মনে ভাবে পাগল একটা মেয়ে। তারপর আমরা জিনকে দেখতে পাই, যে কিনা আর্ট করতে বসেছিল। সে আসলে মুয়ের একটি পিকচার আঁকে, এটাই তার শখ ছিল। সে অনেকবার তার স্কেচ আঁকে। আসলে প্রথমবার থেকে তাদের যতবার দেখা হয়েছিল প্রত্যেকটি দেখার সে মনে করতে থাকে আর আমাদের উদ্দেশ্যে বলতে থাকে দেখো এমন নয় যে আমি তাকে পছন্দ করি না, তার কাছে থাকতে আমার আলাদাই একটি শান্তি লাগে। কিন্তু ঘটনা হচ্ছে তাকে যদি আমি বলি তার কাছ থেকে হয়তো আমার দূরত্ব সৃষ্টি হবে বা অনেক প্রবলেমও ক্রিয়েট হতে পারে, যার কারণে আমি তাকে কিছু বলি না, বলার সাহস করেও উঠতে পারি না। তারপর আমরা দেখতে পাই সে চলে যায় খাবার ডেলিভারি করার জন্য। সে সবসময় কারে করেই খাবার ডেলিভারি করতো, যাতে তার রেসিং প্র্যাকটিসও হয়ে যায় আর সাথে খাবার ডেলিভারিও। যেহেতু সে কার রেসে অংশগ্রহণ করবে তাই বাবা তাকে কিছু সাহায্য করে। তার গার্ড থেকে কন্ট্রোলারটাই খুলে দেয়, যাতে সে অ্যাক্সিডেন্টের সময় গাড়ি কন্ট্রোল না করতে পারে। এটা ছাড়া যদি সে চালায় তাহলে তার কাজ অনেক সুবিধা হবে। সুবিধা বলতে কার অনেক দ্রুত চালানো যাবে, কিন্তু তার যে কোনো সময় অ্যাক্সিডেন্টও হতে পারে। এইভাবে সে যদি চালাতে শিখে যায় তাহলে তার কখনোই কেউ হারাতে পারবে না। এই জন্য মূলত বাবা এমনটা করেছিল। তখন সে কিছুটা ভয় পায়, কিন্তু বাবা বলে ভয় পেলে হবে না, ভয়কেই জয় করতে হবে। তুমি ধীরে ধীরে চালাও, তারপর ঠিক হয়ে যাবে। তখন সে বলে আচ্ছা। এদিকে আমাদের মুখে দেখানো হয় সে ব্ল্যাঙ্কেট নেওয়ার জন্য একটি রুমে যায়। তখন একটি আর্ট বোর্ড নিচে পড়ে যায়। তখন সে নিজের আর্ট দেখে অবাক হয় আর বুঝতে পারে এটা আর কারো নয়, জিনের কাজ। সে মনে মনে ভাবে জিন এমনটা করছে কিন্তু আমাকে বলছে না। সে পিকচার উঠায়, দূর থেকে জিনকে দেখতে শুরু করে আর ভাবে যে তোমার জন্য একটি অনেক বড় সারপ্রাইজ আছে। আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কখনো নিজের মুখে বলবে না। তবে না বললে কি হবে, আমি তোমার জন্য তৈরি হচ্ছি।
তারপর আমরা দেখতে পাই সে সানলির কার নিয়ে চলে যায় কার প্র্যাকটিস করার জন্য। তখন সে নানাকে বলে, "এই কার অনেক ভারী, আমি ঠিকঠাকভাবে ড্রাইভ করতে পারছি না।" নানা বলে, "এক কাজ করো, তুমি আমার কারটি ইউজ করতে পারো। এটা অনেক ভালো। তুমি অনেক ভালো সার্ভিস দিতে পারবে।" এদিকে আমরা লিয়ানকে দেখতে পাই যে কিনা একটি হোটেল রুমে ছিল মেয়েকে নিয়ে। তখনই তার কাছে লিন চলে আসে। আর লিন তাকে বলে, "এখানে কি করছো? তোমার সাথে কিছু কথা ছিল।" তখন সে মেয়েটিকে বলে, "আচ্ছা তুমি চলে যাও, আমি কথা বলে আসছি।" তখন আমরা দেখতে পাই সে তাকে বলে, "আচ্ছা, তুমি নাকি একবার কার রেস জিতে গিয়েছিলে?" তখন সে বলে, "হ্যাঁ, জিতেছি তো।" তখন বলে, "আচ্ছা, থার্ড হয়েছিল একটি ছেলে, তার নামটা যেন কি?" তখন লিয়ান বলে, "আর কে? ও তো হচ্ছে জিন।" তখন সে বলে, "ও, জিন কেন হেরে গিয়েছিল?" তখন সে বলে, "জিন হারার অনেক কারণ রয়েছে। তার কাছে তো তেমন কোনো কিছুই নেই, কিন্তু তার কাছে এতটা ভালো স্কেল আছে যেটা আর কারো কাছে নেই। কিন্তু আমাদের চিট করে জেতানো হয়েছে।" তখন সে বলে, "ও আচ্ছা, তার কাছে কি, কি প্রয়োজন যে সে ভালো রেস করতে পারবে বা জিততে পারবে?" তখন সে কিছু প্রোডাক্টের নাম বলে। বলে, "এই প্রোডাক্টগুলো পেয়ে গেলেই সে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে।" তখন লিন বলে, "এক কাজ করো, এই প্রোডাক্টগুলোর নাম আমাকে দিয়ে দাও।" লিয়ান বলে, "আমি কি নিজের পায়ে কোড়াল মারবো? এটা তোমার মনে হয়?" তখন সে তার কাপড়গুলো নিয়ে বলে যে, "ফেলে দিব জানালা দিয়ে?" তখন লিয়ান বলে, "আচ্ছা, কাপড়গুলো ফেলো না, আমি তোমাকে নামগুলো দিচ্ছি।" তারপর সে তার ফোন নিয়ে প্রোডাক্টগুলো তাকে দেখিয়ে দেয়। জিনের কারে যদি এইগুলো ইউজ করা হয় তাহলে জিনের কার একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে। আর তাকে কেউই হারাতে পারবে না, তার যে স্কেল রয়েছে। তারপর লিন লিয়ানকে বলে, "চলো আমার সাথে।" তখন সে বলে, "এখনই যেতে হবে?" সে বলে, "হ্যাঁ, আমি নিচে অপেক্ষা করছি, এখনই আসো, যদি নিজের ভালো চাও।" লিয়ান তখন বলে, "আমাকে গোসল তো করতে দাও।" সে বলে, "যা বলছি তাই করো।" এদিকে আমাদের মুখে দেখানো হয় এই গাড়িটি তার ভালো লাগে না, কারণ এই গাড়িটিতে সে ভালোভাবে রেস করতে পারছিল না, বা এটা যেহেতু নর্মাল গাড়ি ছিল তাই এটা দিয়ে কিছুই হচ্ছিল না। তখনই এখানে আমরা দেখতে পাই লিয়ান আর লিন চলে আসে। তখন সে বলে, "আমার ভাই আসছে, এক কাজ করো, আমি তোমাকে বলে দিব, তাকে যদি বলা হয় সে তোমাকে অবশ্যই শিখিয়ে দিবে।" তখন মো বলে যে সে কি সত্যিই আমাকে শেখাবে? তারপর সে গিয়ে তার ভাইয়ের কাছে বলে, "আরে আমার হ্যান্ডসাম ব্রাদার, কেমন আছো?" তখন সে বলে, "ভালো আছি।" সে বলে, "আচ্ছা, তুমি কি এক কাজ করতে পারবে? আমার বান্ধবী মোকে তুমি রেস শিখাতে পারবে?" তখন সে বলে, "তুমি তো ওই ছেলের কাছ থেকেই শিখতে পারো, কি যেন নাম, জিন।" তখন সে বলে, "না, আসলে জিনকে আমি যদি বলি সে আমাকে কখনোই শেখাবে না। আমি চাই তুমি আমাকে শেখাও, আর এটা যাতে কেউ না জানে, আমাদের ৪ জনের মধ্যেই থাকে।" তখন লিন লিয়ানকে বলে, "তোমার কার্ডটি দিয়ে দাও, কারণ আমার কার্ড দিয়ে এসব হবে না। এটার কোনো ব্রেক ট্রেক নেই, কিছুই নেই। এটা তো রেসের কার, তুমি বুঝতেই পারছো।" তখন সে তাকে ভিডিও করার কথা বলে সে কার্ড দিয়ে হার্ড আঁকার চেষ্টা করে। সে বলে, "আচ্ছা, তুমি হার্ড কেন আঁকতে চাও?" তখন মু তাকে বলে তার নাকি হার্ট শেপ অনেক বেশি ভালো লাগে, তাই সে চাচ্ছিল একটি হার্ট শেপ আঁকতে। সে বলে, "আচ্ছা, আমি তোমাকে চেষ্টা করে দেখাচ্ছি, যদি হয় হতেও পারে।" এদিকে আমরা জিনকে দেখতে পাই, জিন তার বাবার সাথে ছিল। জিনের বাবা তাকে বলে যে, "এক কাজ করতে পারো, তুমি হাতের মধ্যে একটি পট্টি বেঁধে নিতে পারো যখন তুমি ড্রাইভ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে তোমাকে প্র্যাকটিস করা উচিত।" তখন সে একটি কাপড় বেঁধে ফেলে আর প্র্যাকটিস করতে শুরু করে। এক পর্যায়ে সে কাপড় ছাড়াই কাজ করতে পারে। এদিকে আমরা তাদেরকে দেখতে পাই, তারা মূলত হাড় আঁকার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই হাড় ভালোভাবে আঁকতে পারছিল না। এক পর্যায়ে তো লিন হাড় আঁকতে পারে, কিন্তু মো তো আঁকতে পারছিল না। সে মোয়ের হাত ধরে মুখে বোঝাচ্ছিল যে কিভাবে তাকে কি করতে হবে। আর এদিকে আমরা লিয়ানকে দেখতে পাই, সে ভিডিও করছিল। নানা তাকে জিজ্ঞাসা করে, "আরে বাদার, ভিডিও করছো কেন?" তখন সে বলে, "তুমি এইসব বুঝবে না, আমাকে ভিডিও করতে দাও।" তখন সে তাকে বলে, "তোমার পা ঠিক নেই, তোমার পা ঠিক করতে হবে।" এই কথা বলে সে তার পায়ে হাত দিয়ে দেয়। তারপর তার কিছুটা আনইজি লাগে, কিন্তু সে ঠিকঠাক ভাবেই হাড়টি আঁকতে পারে। হাড় আঁকার পর সে অনেক বেশি খুশি হয়, কারণ সে টায়ারের দাগ দিয়েই হাড় আঁকতে পেরেছিল। সে বলে, "এতদিনে আমি কাজটি করতে পারলাম।" তখন সে বলে, "আমার চাইনিজ গার্ল অনেক ভালো লাগে, আর তুমি আমাকে বারবার অবাক করে দিচ্ছ।" তখন মো বলে, "আমারও হ্যান্ডসাম বয় ভালো লাগে।" কিন্তু সে এটা নর্মালি বলেছিল। দুইজন মুচকি হেসে এখান থেকে বেরিয়ে আসে। তারপর তার বান্ধবীর নানা তাকে দেখে বলে, "ওয়াও, তুই কাজটি করতে পেরেছিস। এটা আমার জন্য অনেক কিছু।" তারপর সে তাকে বলে, "আচ্ছা, তুমি তোমার মতো কাজ করো আর আমরা আসছি।" এই কথা বলে তারা দুইজন এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা জিনকে দেখতে পাই, জিন তার বাবার সাথে বসেছিল। বাবা খাবার তৈরি করছিল আর তাকে কিছু টিপস দিচ্ছিল। যেমন, আমি বলে রাখি আপনাদের, সে তাকে বারবার বলছিল ব্রেকটা কম চাপবে আর ধীরে গতিতে তুই গাড়ি চালাবি।
মানে যেইভাবে গাড়ি চালাবি একই গতিতে গাড়ি চালাবি, গাড়ির গতি কখনো বাড়াবি না, কখনো কমাবি না। এরকম যদি করতে থাকিস তাহলে তুই কখনোই জিততে পারবি না। হ্যাঁ, তোকে গতি বাড়াতে হবে যখন তুই দেখবি তোর বিপরীত পক্ষ সব দুর্বল হয়ে পড়েছে, তখন তুই গাড়ির স্পিড বাড়াবি। আর না হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সে তার মতো প্র্যাকটিস করে। তখন বাবা বলে প্র্যাকটিস করা শেষ, এখন ডেলিভারি দিয়ে আয়। তারপর সে ড্রিঙ্ক করতে বসে পড়ে। চিনচিনের মা এসে তাকে বলে আজ কম ড্রিঙ্ক করবে, বেশি ড্রিঙ্ক করলে প্রবলেম হতে পারে। সে তখন জানায় একটি চাইনিজ ছেলে আসে আমাদের রেস্টুরেন্টে। সে খাবার খেতে আসে না, অন্য কিছুর জন্য আসে। তখন বাবা বলে হ্যাঁ আমি জানি, সে আসলে জিনের সাথে দেখা করতে আসে। তখন সে বলে তাহলে তাকে কিছু বলো না কেন? বাবা তখন বলে জিন সব একাই ম্যানেজ করতে পারবে, আমাকে নতুন করে কিছু বলতে হবে না। পরের সিনে আমরা জিনকে দেখতে পাই, যে কিনা মুয়ের স্কুলে চলে যায়। মু আর তার বান্ধবী যখন ক্লাস থেকে বের হয় তখন সে তাকে দেখতে পায়। মুয়ের বান্ধবী বলে ওয়াও, এই হ্যান্ডসাম ছেলেটি কে, আর কার সাথে দেখা করতে এসেছে? মু বলে আমার সাথে। তারপর মু চলে যায় তার কাছে আর জিজ্ঞাসা করে কি হয়েছে, আজ এত তাড়াতাড়ি চলে এলে? তখন সে বলে আজ না তোমার স্পিচ রয়েছে, তাই ভাবলাম তোমার কথাগুলো শুনে যাই, তুমি কিভাবে কথা বলতে পারো। তখন সে বলে আচ্ছা চলো, আমি তোমাকে ক্লাসে নিয়ে যাই, তারপর বলা যাবে যে আমি কিভাবে বলতে পারি। আসলে তাই ভাষা তো আমি তেমন পারি না, যতটুকু পারি চেষ্টা করব। আর সবাই না তোমাকে স্টুডেন্ট মনে করছিল। তারপর আমরা দেখতে পাই ক্লাসে সবাই বসেছিল। সে এখানে মজা করার চেষ্টা করছিল জিনের সাথে। জিনের পিকচার ওঠানোর চেষ্টা করে দূর থেকে। তখন টিচার তাকে ডাক দেয় স্পিচ দেওয়ার জন্য। সে অনেক সুন্দরভাবে থাই ভাষায় কথা বলে। জিন তার কথা মুগ্ধ হয়ে শুনতে থাকে। তাদের ক্লাস শেষে আমরা দুইজনকেই বাহিরে দেখতে পাই। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে সে তার জ্যাকেট নিয়ে একটি স্টলের কাছে গিয়ে দাঁড়ায়। যেহেতু এখানে আশেপাশে অনেকগুলো স্টল ছিল তাই তাদের দাঁড়াতে কোনো প্রবলেম হয় না। কিন্তু মুয়ের এখানে অনেক বেশি ঠান্ডা লাগে তাই জিন তার জ্যাকেটটি তাকে দিয়ে দেয়। আর সে খালি গায়েই বসে থাকে। মো জিজ্ঞাসা করে এটা কোন সময়ের বৃষ্টি? জিন বলে এখানে এভাবেই বৃষ্টি হয়। তখন সে ধীরে ধীরে তার হাত তার হাতের দিকে নিয়ে যায়। তখন জিন বুঝতে পারে না মো এটা কেন করছিল। তখন মো তাকে বলে আমার না অনেক ঠান্ডা লাগছে, তুমি কি তোমার হাতটা দিয়ে আমার হাত গরম করে দিবে? তখন সে বলে প্লিজ প্লিজ, কিন্তু জিন কিছুই বলে না। কিছুক্ষণ পর সে তার হাত ধরে আর তাকে হাত গরম করতে সাহায্য করে। এখানে দুইজন বসে তাদের রোমান্টিক সময় কাটাচ্ছিল। সময়গুলো আসলেই রোমান্টিক ছিল বৃষ্টির কারণে।